হ্যালো, আমি পড়ি। ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আজকে আমরা ক্লাস 10 লাইফ সায়েন্সের 5th চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারটি সম্পর্কে পড়ব। তো ফার্স্টেই আমাদের এই পার্ট 1-এ প্রথমে আমরা আজকে দেখে নেব যে আমাদের আজকের বিষয়বস্তু কী। আমাদের আজকের বিষয়বস্তু পরিবেশ দূষণ, যার আন্ডারে আজকে আমরা কভার করব বায়ু দূষণ এবং জল দূষণ। তো বায়ু দূষণ, প্রথমেই দূষণ পড়ার আগেই তোমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে যে পরিবেশ দূষণ কি। বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন মানব সভ্যতাকে, যে কোনো প্রজাতির জীবনকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে, এমনকি কোনো সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা করতে পারে অদূর ভবিষ্যতে, তাকেই বলছি পরিবেশ দূষণ। তাহলে কি কি? জল, বায়ু, মাটি প্রভৃতির যদি ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন, অনভিপ্রেত মানে হচ্ছে যে পরিবর্তনটা আমাদের আশানুরূপ নয়, সেই অনভিপ্রেত পরিবর্তন যদি মানব সভ্যতাকে, কোনো প্রজাতির জীবনকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে, এমনকি কোনো সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা অদূর ভবিষ্যতে করতে পারে বলে মনে হয়, তাহলেই তখন সেটাকে বলবো আমরা পরিবেশ দূষণ। নেক্সট আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমাদের ফার্স্ট যে টপিক পরিবেশ দূষণে, সেটি হচ্ছে বায়ু দূষণ। তো বায়ু দূষণ কাকে বলে? বায়ু দূষণ হচ্ছে এটারই পরিবেশ দূষণেরই একটি অংশ, যার মাধ্যমে আমরা কি জানতে পারবো না, বিভিন্ন প্রাকৃতিক কারণে বা মানুষ সৃষ্ট কারণে, দুটো কারণে হতে পারে, প্রাকৃতিক কারণও হতে পারে এবং মানুষ সৃষ্ট কারণও হতে পারে। এই কারণে উদ্ভূত যে সমস্যা বা যে দূষণ বায়ুর ক্ষেত্রে হচ্ছে, যেমন কোনো অপ্রয়োজনীয় পদার্থ বা কোনো কণা, গ্যাসীয় পদার্থর ঘনত্ব বায়ুতে যদি স্বাভাবিকের অনুপাতের তুলনায় হ্রাস বা বৃদ্ধি পায়, তাহলে ওই প্রকার বায়ুকে দূষিত বায়ু বলে। এবং এই পদ্ধতিকে বলা হয়ে থাকে, যে পদ্ধতিতে এই বায়ু দূষিত হচ্ছে তাকেই বলা হচ্ছে বায়ু দূষণ। তাহলে বায়ু দূষণ কিন্তু দুটো ভাগে বিভক্ত হচ্ছে। ভাগে বলতে বায়ু দূষণ হওয়ার পিছনে দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ এবং অপরটি হচ্ছে প্রকৃতি সৃষ্ট কারণ। তো এই দুটো কারণের জন্যই যদি কোনো রকম অবাঞ্ছনীয় কণা বা অপ্রয়োজনীয় পদার্থ, গ্যাসীয় পদার্থের কোনো বায়ুর যে বায়বীয় পদার্থগুলো রয়েছে তাদের কোনো গ্যাসীয় ঘনত্বে স্বাভাবিক পরিমাণ যেটা, তার থেকে যদি হ্রাস বা বৃদ্ধি পায়, তাহলে ওই যে বায়ু, সেই বায়ুকে বলছে দূষিত বায়ু, এবং এই প্রক্রিয়া বা এই পদ্ধতিকে বলছে বায়ু দূষণ। তো এবার বায়ু দূষণের তাহলে কারণগুলো কি? বায়ু দূষণের যে কারণের মধ্যে যদি আমরা দেখি, তাহলে ফার্স্টেই আসবে আমাদের গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস কিভাবে এফেক্ট করছে? আমরা জানি যে যত নগরায়ন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, তার সাথে সাথে শিল্পায়নের ফলে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো এবং নগরায়নের মধ্যে আমরা যখন ঘর বাড়ি তৈরি হচ্ছে, প্রযুক্তি উন্নত হচ্ছে, বেশি পরিমাণে এসি, রেফ্রিজারেটর এইগুলো ব্যবহার বাড়ছে। এছাড়াও শিল্প কারখানার যে ধোঁয়া, কলকারখানা শিল্পায়নের ফলে যে ধোঁয়া নির্গত হচ্ছে, যানবাহনের ধোঁয়া, এর মধ্যে বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস, যেগুলো কিনা নাইট্রাস অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, এই ইত্যাদি যে গ্রিন হাউস গ্যাসগুলো, সেগুলো হচ্ছে বায়ু দূষণের প্রধান এবং অন্যতম উপাদান বলে আমরা বলতে পারি। এছাড়াও হতে পারে ধোঁয়া, যে শিল্প কারখানার চিমনি থেকে বা কোনো গৃহস্থলীর উনুনের যে রান্নার যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকে ধোঁয়া, ধুলো, এরোসল হতে পারে।
কিংবা যানবাহনের যে ধোঁয়ার যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে ধোঁয়া নির্গত হচ্ছে তার মধ্যে যে কার্বন কণা থাকে তার আকার 10 μm এর থেকে কম হয়। এগুলি বাতাসের মধ্যে সূক্ষ্মভাবে ভেসে থাকে এবং বাতাসের মধ্যে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তো এই এসপিএম বায়ু দূষণের একটি বিশেষ এসপিএম অর্থাৎ এটির ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটি ধোঁয়া, ধুলো বা এরোসেল হতে পারে। যানবাহন বা জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়ার মধ্যে যে কার্বন থাকে তার আকার 10 μm এর থেকে কম হয়। এগুলি বাতাসের মধ্যে সূক্ষ্মভাবে ভেসে থাকে এবং বাতাসের মধ্যে কয়েক সপ্তাহ ধরে এরা থাকতে পারে। এসপিএম বায়ু দূষণের তাই একটি বিশেষ কারণ। এসপিএম এর ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেটা কিন্তু ভীষণ সূক্ষ্ম কণা হয়ে থাকার জন্য এরা কিন্তু ভীষণভাবে বায়ু দূষণ ঘটিয়ে থাকে। তো আরেকটি মানে যে নেক্সট আমরা পর্যায়ে যাব, চলো দেখে নেওয়া যাক সেটি হচ্ছে বায়ু দূষণের ফলাফল। তো কারণ তো গেল, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বায়ু দূষণের ফলাফল। বায়ু দূষণের ফলাফল হিসেবে যেটি ফার্স্ট একটা ইম্পর্টেন্ট টার্মস আছে সেটি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টি তো বায়ু দূষণের কারণেই হয়ে থাকছে। এই যে যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া থেকে নির্গত যে বিষাক্ত যে নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি যে গ্যাসগুলি রয়েছে, এছাড়াও সালফার ডাই অক্সাইড, এইগুলো বাতাসের সাথে মিশছে এবং বাতাসের জলীয় বাষ্পের সাথে এরা বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড রূপে পরিণত হচ্ছে এবং বৃষ্টির জলের সাথে এরা ভূপৃষ্ঠে অবতীর্ণ হচ্ছে। তো এই অ্যাসিড বৃষ্টির ফলে কি পরিণতি আমাদের হচ্ছে, অ্যাসিডযুক্ত জল যখন মাটিতে মিশছে তখন মাটিতে বসবাসকারী অণুজীবরা এর ফলে মারা যায়। জলে মিশে জলজ উদ্ভিদ এবং প্রাণীর ক্ষতি হয়। বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন SO2, NO2 রাসায়নিক পদার্থগুলি বায়ুমণ্ডলে ভাসমান জলকণার সাথে বিক্রিয়া করে H2SO4, HNO3 অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে এবং বৃষ্টির সাথে মাটিতে নেমে আসে এবং এই নেমে আসার ফলে মাটিও দূষিত হচ্ছে। মাটি দূষণের ফলে মাটিতে থাকা অণুজীবগুলো যেমন নষ্ট হচ্ছে তেমন মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। এছাড়াও বিভিন্ন স্মৃতিসৌধ, যেমন মার্বেলের তৈরি যে স্মৃতিসৌধ পুরনো আমাদের, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের তাজমহল। এই তাজমহলের মতো স্মৃতিসৌধগুলি সেগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাদের সৌন্দর্য নষ্ট হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রভাবে। আর মাটির উপর যখন পড়ছে তখন কিন্তু এই মাটির মৃত্তিকার পিএইচ লেভেলের পরিবর্তন ঘটাচ্ছে অ্যাসিড বৃষ্টি, যার ফলে কিন্তু মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং হ্রাস পাওয়ার ফলে এই পরবর্তী ক্ষেত্রে এই মাটিতে চাষের যে চাষযোগ্য যে মাটি সেটা কিন্তু চাষের অযোগ্য হয়ে উঠছে। এছাড়াও এই অ্যাসিড বৃষ্টি অরণ্য এবং গাছপালার উপরে প্রভাব ফেলছে। অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার পাশাপাশি গাছপালারও কিন্তু তারা ক্ষতি সাধন করে থাকে। গাছের পাতা ঝরে যায়, গাছের পাতা শুকিয়ে যায়। খাদ্যশস্যগুলির উপর জীবসার এবং চুন প্রয়োগের মাধ্যমে তাদের কিন্তু আমরা অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারি। তাহলে এই কৃষি বা কৃষিক্ষেত্রে বা গাছপালার ক্ষেত্রের মাধ্যমে তাদের অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারি। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে মানব স্বাস্থ্যের উপরে অ্যাসিড বৃষ্টির কী প্রভাব। সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইডের উপাদানগুলি অ্যাসিড বৃষ্টির মধ্যে থাকে। সেই সকল উপাদানের মাত্রা বৃদ্ধি পেলে মানব দেহে ফুসফুসজনিত রোগ লক্ষণ দেখা যেতে পারে। তাছাড়া অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের মতন বিভিন্ন রোগ লক্ষণও কিন্তু এই অ্যাসিড বৃষ্টির কারণে মানব দেহে প্রকাশিত হতে পারে। এরপরে যেটি আমরা দেখব সেটি হচ্ছে অন্যান্য প্রভাব। তো অন্যান্য প্রভাবগুলো কি? অ্যাসিড বৃষ্টির ফলে বড় বড় যে অট্টালিকা, যেটা তোমাদের আমি অলরেডি বললাম যে অট্টালিকা, স্মৃতিসৌধ, তারপর লাইমস্টোন, মার্বেল নির্মিত যেগুলো যে সমস্ত অট্টালিকা হোক বা সেটা স্মৃতিসৌধ হোক যাদের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা বেশি, সেগুলো অত্যাধিক হারে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে।